ব্যস্ত শহরের নির্জন হাইওয়েতে হঠাৎ পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজে মুখরিত হয়ে উঠল। একটা ব্ল্যাক কালারের জিপ ছুটে যাচ্ছে, আর তার পিছনে পুলিশের গাড়িগুলো ছুটে যাচ্ছে। আসলে গাড়িটা একটা ব্যাংকের দারোয়ানকে পিষে ফেলে চলে এসেছে, এবং ওই ব্যাংক থেকে তার কিছুক্ষণ আগে 400 কোটি টাকা হ্যাকিং হয়েছে। ধারণা করা হচ্ছে যে ওই গাড়িতে বসেই কেউ এই হ্যাকিংটা করেছে, তাই পুলিশ তার পুরো ইউনিট নিয়ে ছুটছে। গাড়িটা অনেক গতিতে ছুটে যাচ্ছে, আর পুলিশ কোনো মতে তাকে পাকড়াও করতে পারছে না। পুলিশের অফিসার গাড়ির কাজ নামিয়ে একটা মাইক্রোফোন বের করলো এবং বলতে লাগলো, সামনের গাড়িতে যেই থাকো না কেন, গাড়ি থামাও। গাড়ি থামাও বলছি, নয়তো আমরা গাড়িটিকে অ্যাক্সিডেন্ট করাতে বাধ্য হব। সামনের গাড়ি থেকে কোনো সাড়া পাওয়া গেল না। তাই বাধ্য হয়ে পুলিশ কর্মকর্তারা মিলে গাড়িটির টায়ারে গুলি করলো, এবং গাড়িটি তাল সামলাতে না পেরে তিনটে ডিগবাজি খেয়ে পাশের ধান ক্ষেতের ভিতর গিয়ে পড়লো। পুলিশ কর্মকর্তারা তড়িঘড়ি করে গাড়ি থেকে অস্ত্র হাতে নামলো এবং ওই টার্গেট গাড়িটির দিকে অগ্রসর হতে লাগলো, দেখতে যে কে আছে ভেতরে। কিন্তু কাজ ভাঙতেই দেখা গেল ভেতরে কেউ নেই। পুলিশ অফিসার তার স্যারকে উদ্দেশ্য করে ভয় মাখা গলায় বলতে লাগলো, স্যার, ভেতরে কেউ নেই। এটা কথা শুনে এসআই আফসাদ অবাক গলায় বললেন, হোয়াট আর ইউ জোকিং? গাড়িটা চলছিল আর ভেতরে কেউ নেই, এটা কিভাবে সম্ভব? আশেপাশে খুঁজে দেখো, কেউ না কেউ নিশ্চয়ই আছে। পুলিশ ইউনিট খুঁজতে লাগলো, কিন্তু ব্যর্থ হলেও কাউকে পাওয়া গেল না। পুলিশের জেলা প্রধান ফোন দিল ডিউটি অফিসারকে। হ্যালো, আফসাদ। জি স্যার, বলুন। কাউ ট্রেস করতে পারছো? জি না স্যার, আমরা গাড়িটার পিছু পিছু এসেছিলাম, কিন্তু ভেতরে কেউ নেই। নিশ্চয় পালিয়েছে বেটা। সেটাও হতে পারে। আচ্ছা স্যার, আমি খুঁজে দেখছি। এই কথা বলে অফিসার ফোন কেটে দিল। ফোন কেটে দিতে দেখে একজন কনস্টেবল এগিয়ে আসলো এবং বলতে লাগলো, স্যার, একটা কথা বলি। হুম, বলো। স্যার, আমার মনে হচ্ছে গাড়িতে ভূত ছিল। তোমাকে চাকরিটা কে দিয়েছে বলো তো একটু শুনি। কেন স্যার, কি হয়েছে? আমি কি কিছু ভুল বললাম? একজন পুলিশ কর্মকর্তা হয়ে তুমি ভূতে বিশ্বাস করো? না করে উপায় আছে স্যার। আপনি ভেবে দেখুন, জায়গাটা জনমানব শূন্য, আর এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করলো। কেউ যদি থাকতো এখানে, তাহলে আমরা নিশ্চয় খুঁজে পেতাম। এত ভাবতে হবে না তোমাকে। খোঁজার কাজ চালিয়ে যাও, আশেপাশের গ্রামগুলোতে খোঁজ চালাও। এই, তুই টেবিলে বসে বসে কি করছিস? টেবিলে বসেছিল সাব্বির, তখনই পিছন থেকে দরজা দিয়ে ঢোকার সময় সাব্বিরের ভাবি উক্ত কথাটি বলল। অতঃপর সাব্বির বলে উঠল, আরে ভাবি তুমি, আমি তো আমার সায়েন্সের অ্যাসাইনমেন্ট করছিলাম। সায়েন্স অ্যাসাইনমেন্ট? কম্পিউটারে? আরে ভাবি, তুমিও না, যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলো বুঝি না। তুমি আর্টস নিয়ে পড়াশোনা করেছো, তুমি কি বুঝবে সায়েন্সওয়ালাদের প্যারা? বোঝাতে হবে না, অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও এখন। ভাবি চলে গেলে সাব্বির দরজাটা লক করে দেয়। টেবিলের সাইডে ব্যাগের নিচ থেকে ল্যাপটপটা বের করলো। সাব্বিরের ল্যাপটপে এখনও কয়েকটা সফটওয়্যার রান করছে। ল্যাপটপটা শাটডাউন করে বিছানায় এসে বসলো সাব্বির এবং একটা চার্ট বানাতে লাগলো। চার্টে কিছু লোকের নাম আর লিস্ট আছে, আর লেখা সব নামের পাশে তারিখ দেয়া। সকালে ব্রেকফাস্ট টেবিলে সাব্বির বসে বসে ব্রেকফাস্ট করছে। ব্রেকফাস্ট যখন শেষ পর্যায়ে তখনই একটা সাইকেলের বেল শোনা গেল। কে যেন আসছে এই দিকে। সাব্বিরদের খুব একটা বড় বাড়ি না, 5% জায়গার ওপর 3তলা একটা ফ্ল্যাট বাড়ি। নিচতলা এবং দোতলা ভাড়া দেওয়া হয়েছে, আর একবারে উপরে সাব্বিররা থাকে। সাব্বিরের ভাই ভাবি, সাব্বিরের ভাইয়ের ছেলে রিশান, আর সাব্বির আর কেউ নেই। গেটে রাতুল কড়া নাড়ছে আর ডাকছে, এই সাব্বির, দরজা খোল। সাব্বিরের ভাবি দরজা খুলে দেয় এবং রাতুল ভিতরে এসে বসে। রাতুলকে সাব্বিরের ভাবি খাওয়ার কথা জিজ্ঞেস করলে রাতুল বলে যে খেয়ে এসেছে। সাব্বির খাওয়া শেষ হলে সাব্বির বের হয় বাসা থেকে ক্লাসের উদ্দেশ্যে। এখন সাব্বিরের সম্বন্ধে একটু বলে নেই। সাব্বির এবার ক্লাস 10-এ পড়ে, সায়েন্স নিয়ে। সাব্বিরের ভাই একটা কেমিক্যাল কোম্পানির মালিক, যেটা সাব্বিরের বাবার ছিল, কিন্তু একটা দুর্ঘটনায় তারা মারা যায়। তারপর থেকে সাব্বিরের ভাই সবটা দেখাশোনা করে। আর জানতে হবে না, বাকিটা পরে জানবেন।
স্কুলে ঢুকেই সাব্বির স্কুলের ভেতরে ব্যাগটা রেখে বাইরে আসে এবং বাইরে এক লোকের কাছ থেকে একটা খবরের কাগজ কিনে এবং স্কুলের মাঠে একটা বেঞ্চে এসে বসে পড়তে লাগে। পাশে রাতুলও এসে বসলো। খবরের কাগজের প্রথম পাতায় এসে সাব্বির ও রাতুলের চোখ আটকে যায় একটা খবরে। রাতুল সাব্বিরের দিকে তাকাচ্ছে আর সাব্বির রাতুলের দিকে, কারণ খবরের কাগজে লেখা ছিল যে ভুতুড়ে হ্যাকারের আক্রমণে অতিষ্ঠ শহর। গতকাল রাতে হ্যাক করা হয় আমাদের শহরের সবচেয়ে বড় ব্যাংক। ব্যাংকটির মোট 8 জন মানুষের অ্যাকাউন্ট থেকে 50 কোটি টাকা করে 400 কোটি টাকা হ্যাক হয়ে গিয়েছে। পুলিশ সন্দেহ জোরে একটি গাড়িকে ধাওয়া করলে জানা যায় যে গাড়িটিতে কেউই ছিল না। তাহলে গাড়িটি কে চালাচ্ছিল, ভূত না মানুষ? এই, এটা আমাদের শহরের ব্যাংক না? হুম, আমাদের শহরেরই ব্যাংক এটা, কিন্তু হ্যাকারের বিষয়টা একটু ঘোলাটে লাগছে। এটা কি হ্যাকারের কাজ না কোনো ভূত-টুত? আরে বেটা, ভূত কি কম্পিউটার চালাতে পারে নাকি? আমি কি জানি, আজ পর্যন্ত কোনোদিন শুনিনি যে ভূতে কম্পিউটার চালায়। ভূতকে গাড়ি চালাতে দেখেছি, তাও আবার ছবিতে। সেটা তো আমিও দেখেছি। আমার না অনেক শখ একজন বড় মাপের হ্যাকার হব এবং মানুষের উপকার করব। হ্যাকার হওয়া মুখের কথা না, সাইবার ওয়ার্ল্ডে টিকে থাকতে দম লাগে, দম। আর কি কি লাগে? অনেক পরিশ্রম, দক্ষতা, নিজেকে লুকিয়ে রাখার ক্ষমতা আর একটুখানি ইচ্ছা ভালো কাজ করার। ব্যাস, তুইও হতে পারবি। কিন্তু হ্যাকিং জগতের অনেক ডার্ক সাইড আছে, সেসব থেকে নিজেকে দূরে রেখে চলতে হয়। আচ্ছা, এত সুন্দর সুন্দর কথা বললি, কিন্তু তুই এসব জানলি কিভাবে? আরে আমি কিভাবে জানি মানে? সেটাই তো, তুই কিভাবে জানিস? আমি ওই দিন একটা আর্টিকেল পড়েছিলাম হ্যাকিং নিয়ে, ওইখান থেকে জানতে পেরেছি, ব্যাস এতটুকুই, আর কিছু না। ও আচ্ছা, আমি তো ভাবলাম তুই নিজেই কত বড় হ্যাকার ট্যাকার। হব বেটা, আমি কই আর কই হ্যাকার, আমার মতো জোকার হবে হ্যাকার? হবি হবি, তুই যেগুলো আমাকে বললি সেগুলো নিজেকে বল, তুইও হতে পারবি। সাব্বিরের কপালে হালকা চিন্তার ভাঁজ পড়ে যায় আর মনে মনে বলছে, হ্যাঁ হ্যাঁ, আমিও হ্যাকার হব, হ্যাকার দ্য জোকার। এইসব কথা বলতে বলতে স্কুলের বেল বেজে গেল। সাব্বির আর রাতুল দ্রুত পায়ে স্কুলের দিকে অগ্রসর হতে লাগলো। ক্লাসে ঢুকে সাব্বির আর রাতুল ওদের বেঞ্চে বসে পড়ল। স্যার চলে আসলো এবং ক্লাস নিতে শুরু করলো। আজ ক্লাসটা সাব্বিরের চোখে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। হ্যাঁ, সাব্বির যা ভেবেছে তাই। আজকে ক্লাসে দুটো মেয়ে আসেনি যাদের সাব্বির গতকাল দেখেছিল। সাব্বির এসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিল। সব ক্লাস শেষে স্কুল ছুটি দেবে। এখন বিকেল প্রায় 4:30। একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। সাব্বির ক্লাস থেকে বেরিয়ে সাইকেল নিয়ে যেই গেট দিয়ে বের হবে, তখনই রাতুল পেছন থেকে ডাক দিল, এই বেটা, আমার ফেলে চলে যাচ্ছিস কেন? দোস্ত, বাসায় কাজ আছে তাই যাচ্ছিলাম আর কি। তোর কিসের এত কাজ বাসায় যে সন্ধ্যার আগেই বাসায় ঢুকে যাস? আমার আবার কিসের কাজ, আসলে বাড়িতে রাত নামার আগেই ঢুকে যাই তো প্রতিদিন, তাই অভ্যাস হয়ে গেছে। ও আচ্ছা, তাহলে চল একসাথে, তুই তোর বাসায় ঢুকে যাস আর আমি আমার বাসায় চলে যাব। আচ্ছা চল। সাব্বির আর রাতুল যার যার বাড়িতে যাওয়ার পর রাত প্রায় 11টা বাজে। পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম, কে বলছেন? কিলার মেশিন। আরে আজব তো, কিসের মেশিন আর কি সব বলছেন? হোটেল ব্লু সান, রুম নাম্বার 167-তে যান। বলেই ফোনটি কেটে দেয়। কন্ট্রোল রুম অফিসার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠায় সেই জায়গাতে। রুমের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। পুলিশ দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং একটি বীভৎস দৃশ্য দেখতে পায়, যা দেখে কয়েকজন মহিলা পুলিশ সেখানেই অজ্ঞান হয়ে যায়। পুলিশদের সবার চোখে ভয় আর আতঙ্ক। রুমের বেডের উপর একটা লাশ রাখা। লাশ বললে ভুল হবে, লাশের কোনো অংশই তার শরীরের সাথে যুক্ত নেই। শরীরটিকে এমনভাবে কাটা হয়েছে যেন কষাই মাংস কেটেছে। মাথাটি সবার সামনে রাখে, যার থেকে চোখগুলো বেরিয়ে আছে আর জিহ্বাটা সামনে কেটে রাখা আছে। গালে দুই পাশে লেখা ইটস ওকে, তার পাশে একটা স্মাইলি দেওয়া। পা দুটো আর আঙ্গুলগুলো ফ্যানের সাথে ঝুলিয়ে রাখা আছে আর তার পাশে বড় করে লেখা, সাইকো তার খেলায় আছে,
থামাতে এসো না, নিজেই থেমে যাবে। লাস্টিকে পোস্টমর্টমের জন্য পাঠানো হলো। পুলিশ কর্মকর্তারা এই কেস আর তার আগের রাতের হ্যাকিং দুটো নিয়েই অনেক চাপে আছে। মিডিয়া আর পলিটিশিয়ানরা অনেক চাপ দিচ্ছে পুলিশদের। গোয়েন্দা সিআইডি ও নেমে পড়েছে, কিন্তু কোনো ক্লু পাচ্ছে না, কোনো সিসিটিভি ফুটেজ, না কোনো ফিঙ্গারপ্রিন্ট, আর ভিকটিমকে মারার কোনো মোটিভ। তাহলে কে করেছে এগুলো? সকালে সাব্বির খাবার টেবিলে বসে আছে, তখন ভাবি রুটি আর গরুর মাংসের তরকারি বেড়ে দিল। সাব্বির রুটি আর তরকারি নিয়ে খেতে লাগলো। আহ, কি রে, কি হয়েছে? ব্যথা পেয়েছিস নাকি? আরে না, কালকে একটা সায়েন্স প্রজেক্ট বানাচ্ছিলাম, তখন হাত কেটে গেছিল একটু। আরে আরে, কতখানি কেটে গেছে? আর বলছো তেমন কিছু না, মনে হচ্ছে কোনো ধারালো ছুরি দিয়ে কেটে গেছে। আরে ভাবি, তুমিও না, প্রজেক্টে ছুরি ব্যবহার করেছি, আর হাত কাটতে পারে না। কাটতেই পারে, দেখি দাও, ব্যান্ডেজ করে দিচ্ছি। আচ্ছা দাও ভাবি। কোনো মতে খাবার খেয়ে সাব্বির উঠে ছাদে যায় ল্যাপটপ নিয়ে। আজ স্কুল নেই, এক সপ্তাহ বন্ধ স্কুল। ল্যাপটপে কিছু কাজ করছিল, তখনই ওর ফোনে একটা ফোন আসে। রাতুল ফোন দিয়েছে আর বলে, দোস্ত, আমি একটা বিপদে পড়েছি। তুই এক্ষুনি পুলিশ স্টেশনে যা, পুলিশ নিয়ে আয় আমাদের বাসার পাশের জঙ্গলে। রাতুলের হঠাৎ এমন কথায় সাব্বির একটু চিন্তায় পড়ে যায় আর বলে, কি হয়েছে সেটা বলো। হয়েছে অনেক কিছুই। আমি একটা হরর ফটোগ্রাফির জন্য আমাদের বাড়ির জঙ্গলে এসেছিলাম। এখানে একটা ডাক বাংলায় ঢুকে পড়েছিলাম, কিন্তু আমি জানতাম না এখানে দস্যুরা আস্তানা গেড়েছে। ওরা পুরো বাড়িটাকে সিসিটিভি দিয়ে ঘিরে রেখেছে। এতক্ষণে হয়তো জেনে গেছে যে আমি এখানে আছি। তুই কিছু একটা কর, আমি পালাতেও পারছি না। আচ্ছা আমি দেখছি। বলেই সাব্বির ফোন কেটে দেয়। দুঃসরা বসে বসে সিসিটিভি ফুটেজ দেখছিল, তখনই ওরা ক্যামেরায় রাতুলকে দেখতে পায়। ওরা হয়তো ভেবেছিল যে রাতুল চলে যাবে, কিন্তু রাতুল ওদের মধ্যে থেকে কিছু লোককে দেখে ফেলে। রাতুল যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে নিশ্চিত পুলিশ ডেকে আনবে, তখন ওদের ক্ষতি হবে। তাই ওরা রাতুলের খোঁজে কয়েকজনকে পাঠায়। ক্যামেরার কারণে রাতুল বেরিয়ে যেতে পারছে না, কারণ ও লুকিয়ে আছে। এখন কোথাও গেলে সবাই দেখতে পারবে, তাই চুপটি বেড়ে সিঁড়ির নিচে লুকিয়ে আছে। দস্যুরা ক্যামেরায় রাতুলকে দেখতে পারছে না। হঠাৎ ওদের ক্যামেরাগুলো বন্ধ হয়ে গেল। কম্পিউটারগুলোতে লেখা উঠল, ইউ হ্যাভ বিন হ্যাকড। সাব্বির রাতুলকে ফোন দিল আর বলল, রাতুল, তুই এক দৌড়ে বেরিয়ে আয়, পিছনে তাকাবি না। আরে তুই আমাকে মারার ধান্দা করতেছিস? তোকে বললাম পুলিশ ডাক্তার তুই। বাঁচতে চাইলে যেটা বলেছি সেটা কর। আমার কিছু হবে না তো? না হবে না, ইনশাল্লাহ বেরিয়ে আয়। রাতুল সাব্বিরের কথা মতো বেরিয়ে এলো। তখনই আকাশে কয়েকটা হেলিকপ্টার দেখা গেল আর স্পেশাল ফোর্স চলে এলো। রাতুলকে গেটের বাইরে থেকে দুজন অফিসার ধরে সরিয়ে দিল আর ফোর্স ভিতরে ঢুকে গেল। রাতুল পরিস্থিতি পিছিয়ে উঠতে পারছে না। হঠাৎ করে এখানে এত ফোর্স কেন? আবার হেলিকপ্টারও এসেছে। সেই সাথে ওইদিকে দস্যুরা হঠাৎ হেলিকপ্টারের আওয়াজ শুনে কয়েকজন বেরিয়ে দেখতে পেল যে আকাশে হেলিকপ্টার উড়ছে। তারা যেই কিছু করতে যাবে তখনই মাথায় বন্দুকে মাথা দিয়ে বাড়ি দিয়ে মাটিতে শুইয়ে দেয় ফোর্স, আর ভেতরে ঢুকে যায়। ভেতরে গোলাগুলি হচ্ছে, গুলির আওয়াজে জঙ্গলের পাখিগুলো উড়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে ফোর্স সব কয়টাকে ধরে নিয়ে এলো। ওদের মধ্যে অর্ধেকের বেশি মারা গেছে। এই ছেলে আমাদের ইনফর্ম করেছে। কে তুমি? রাতুল এখনো শকের মধ্যে আছে। কি হয়েছে সব ওর মাথার উপর দিয়ে যাচ্ছে। অনেক ভয় পেয়েছে রাতুল, কোনো রকমে মরতে মরতে বেঁচেছে। রাতুল মনে মনে প্রতিজ্ঞা করেছে যে আর জীবনেও এরকম জায়গাতে আসবে না। অফিসার আবার ওর প্রশ্ন করলো, এই ছেলে কথা বলছো না কেন? ভয় পেয়েছো? না স্যার, আমি আপনাদের ইনফর্ম করিনি। অফিসার রাতুলের উদ্দেশ্যে পানির বোতল এগিয়ে দিল আর রাতুল বোতলটা নিয়েই ঢক ঢক করে পানি গিলতে লাগলো। লোকাল পুলিশদের ইনফর্ম করেছে সেনাবাহিনীর লোকেরা। পুলিশ কিছুক্ষণের ভেতরেই চলে আসবে ডেড বডিগুলো নিয়ে যেতে। রাতুলকে বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে। রাতুলদের বাসার সামনে একটি মাঠে হেলিকপ্টার থেকে রাতুলকে নামিয়ে দেওয়া হলো। রাতুল নিচে নেমে সাব্বিরকে দেখতে পেল। সাব্বির কালো হুডি পরে সানগ্লাস পরে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। হেলিকপ্টার চলে যাওয়ার পর, কিরে, কেমন অভিজ্ঞতা হলো? শালা তুই একটা জাতীয় বেঈমান, একটা কথাও বলবি না। তুই কিভাবে পারলি আমাকে বাঁচাতে না আসতে?
আরে আমি তো তোকে বাঁচানোর ব্যবস্থা করলাম। মানে কি বলতে চাস তুই? তুই তোর মতো একটা বাচ্চা ছেলে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করে আমাকে বাঁচিয়েছে? বাচ্চা বলবি না একদম। এই বাচ্চা না থাকলে আজকে গুলি খেয়ে ঝাঁঝরা হয়ে পড়ে থাকতি। কিন্তু কিভাবে করলি? আর তোর কথা এরা বিশ্বাস করে নিল? আমাদের দেশের যে অবস্থা, পুলিশ আসে না কোনো বিপদে, আর সেনাবাহিনী চলে এসেছে, আর আজকে আমি হেলিকপ্টারে উঠলাম প্রথমবারের মতো। জাস্ট চিল মাই বয়, এখন বাড়িতে চল, আর এখন আর এসব কাউকে বলবি না। আচ্ছা। সাব্বির আর রাতুল বাড়িতে আসার পর রাতুল বাসায় বসে বসে ভাবছে। সাব্রের মধ্যে নিশ্চয়ই বিশেষ কিছু আছে, আর আমাকে সেটা খুঁজে বের করতে হবে। পরদিন সাব্বির কালকে কিছুদিনের জন্য ওর খালাতো ভাই মেহেদির বাসায় যাবে ইংল্যান্ডে, তাই প্যাকিং করছে। হঠাৎ ফোন বেজে উঠল। টুট 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 টুট। ফোন রিসিভ করতে সাব্বির বলে উঠল, হ্যালো মেহেদি, বল কি অবস্থা? আর কেমন থাকি বল? যেমন ছিলাম তেমনই আছি। তুই কেমন আছিস? আমি ভালো আছি। কালকেই আসছিস তাই না? হ্যাঁ, কালকে সকালে রওনা দেব। আচ্ছা তাহলে আয়, আর আমার জন্য তেঁতুল নিয়ে আসিস। ভাই, দেশের তেঁতুলের তুলনা হয় না। আচ্ছা, নিয়ে আসবো। এখন রাখি, ভালো থাকিস। পরের দিন সকালে সাব্বির ভাই ভাবি সবার থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে এয়ারপোর্টে যাচ্ছে। এয়ারপোর্ট যাওয়ার পথে গাড়িটা একটা সিগন্যালে দাঁড়ালো। সিগন্যালে বিরক্ত লাগছিল সাব্বিরের, আর ক্রস রোড দিয়ে বিশেষ গাড়িও যাচ্ছিল না। তবুও সিগন্যালে আছে। সাব্বির ল্যাপটপ বের করে কিছু একটা করলো। সিগন্যালের টাইম অর্ধেক হয়ে গেল। অনেকে ব্যাপারটা লক্ষ্য করলো, কিন্তু বুঝতে পারলো না কি হচ্ছে। সাব্বির জানালার কাজ সরিয়ে একটু বাইরে তাকালো। তখনই দেখতে পেল পাশের রোডে একটা গাড়ি দিয়ে একটা মেয়ে বাইরে আরেক গাড়ির বাচ্চাদের সাথে খেলা করছে এবং বিভিন্ন মুখভঙ্গি করে ভেঙচি কাটছে। ব্যাপারটা সাব্বির এনজয় করতে লাগলো, আর না চাইতেও অজান্তেই সাব্বিরের মুখে একটা হাসি ফুটে উঠল। মেয়েটা বোধ হয় সালোয়ার কামিজ পরেছে। মেয়েটাকে খুব একটা খারাপ লাগছে না, যার কারণে সাব্বির চোখ সরাতে পারছে না, কিন্তু দূর থেকে খুব একটা পরিষ্কার দেখা যাচ্ছিল না। তাই সাব্বির ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে নিল দেখার জন্য। একটা মেয়ে হেঁটে যাচ্ছে, সালোয়ার কামিজে মেয়েটাকে মন্দ লাগছে না। সাব্বির ব্যাগ থেকে ক্যামেরা বের করে মেয়েটার দিকে ফোকাস করলো। মেয়েটার হাসি যেন ক্যামেরা এসে লাগছিল, হালকা বাতাসে চুলগুলো উঠছিল, আর মেয়েটার গেজ দাঁত আর নাকের তিলটা যেন উফ। সাব্বির এসিতে বসেই ঘামছিল। সাব্বির দেরি না করে কয়েকটা ছবি তুলে নিল, কিন্তু যেই গাড়িটার নাম্বার নোট করতে যাবে তখনই সিগন্যাল ছেড়ে দিল। সাব্বির নিজেই নিজেকে মনে মনে গালি দিতে লাগলো। গাড়িটা সোজা এসে এয়ারপোর্টে থামলো। সাব্বির গাল ফুলিয়ে বসে আছে গাড়িতে, আর নিজেকে গালি দিচ্ছে। টিকিট না কাটা থাকলে সাব্বির আজ বোধ হয় আর ইংল্যান্ডে যেত না। প্লেনে বসে সাব্বির ক্যামেরা থেকে ছবিগুলো ল্যাপটপে নিয়ে দেখছিল। ছবিটা দেখেই সাব্বির চেহারায় আবারও হাসি ফুটে উঠল। সাব্বিরদের প্লেন মাঝ আকাশে, দুবাই থেকে আবার প্লেন চেঞ্জ হবে, কিন্তু তখনই এয়ার হোস্টেসরা কি যেন নিয়ে কানাকানি করছিল। হঠাৎ প্লেনটা টার্ন নিতে লাগলো। আচমকা হাওয়ায় অনেকটা ঝাঁকুনি লাগলো সবার। সাব্বির ল্যাপটপে ছবি দেখছিল, ঝাঁকুনিতে ল্যাপটপটা হাত থেকে নিচে পড়ে গেছে। তাই সাব্বিরের একটু রাগ হলো এবং বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে। এই যে শুনুন, কোনো প্রবলেম হয়েছে কি? সাব্বির এয়ার হোস্টেসকে উদ্দেশ্য করে বলল, না স্যার, তেমন কিছু না। কারা যেন প্লেনটাকে ম্যানুয়ালি কন্ট্রোল করতে চেষ্টা করতেছে। কি? এটা তো সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না, আমাদের এক্সপার্ট বিষয়টা দেখতেছে। সাব্বির ল্যাপটপটা নিয়ে দেখতে লাগলো যে সমস্যাটা কোথায়। সাব্বির দেখতে পেল এখান থেকে কয়েকশো কিলোমিটার দূরে একটা অজানা আইল্যান্ড থেকে এই সিগন্যাল আসে, যেটা প্লেনটাকে জবরদস্তি ল্যান্ড করাতে চাচ্ছে। সাব্বির টাইপিং করতে লাগলো। কোডিংয়ে পুরো স্ক্রিন ভরে গেছে। হ্যাঁ, হয়ে গেছে, এখন আর কন্ট্রোল ওদের হাতে নেই। তখনই প্লেনটা আবার তার গন্তব্যের দিকে মোড় নিল। সাব্বির নিশ্চিত হয়ে কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলো। গান শুনতে শুনতে কখন যে ঘুমিয়ে গেছে নিজেই জানে না। ঘুম ভাঙলো দুবাইয়ে। দুবাই এয়ারপোর্টে নেমে সাব্বির কিছু খেয়ে নিল, কিন্তু হঠাৎ সামনে বসা কাউকে দেখে সাব্বিরের মুখে সেই হাসি আবার ফুটে ওঠে। সেই অজান্তা তার সামনেই একটা টেবিলে বসে বসে জ্যাম পাউরুটি খাচ্ছে। একটু জ্যাম তার ঠোঁটের একপাশে লেগে আছে।
সাব্বিরের মন চাইছে হাত দিয়ে মুছে দিতে, কিন্তু সেটা সম্ভব না। সাব্বির ঘোর থেকে বেরোলো এবং ভাবতে লাগলো, এই মেয়ে এখানে কিভাবে? তাহলে কি ও আমার সাথে এসেছে একই প্লেনে? কিন্তু আমি দেখলাম না কিভাবে। সাব্বিরের নিজের ওপর নিজেরই রাগ হতে লাগলো। তখনই এয়ারপোর্টে টিভিতে দেখানো হলো প্লেন যেটা বাংলাদেশ থেকে এসেছে সেটা হাইজ্যাক হতে চলেছিল হাইজ্যাকার দ্বারা, কিন্তু কে যেন সবাইকে বাঁচিয়ে নেয় এটা থেকে। সাইবার এক্সপার্টদের মতে এটা এমন কেউ করেছে যে প্লেনেই উপস্থিত ছিল। এটা বলে টিভিতে সাব্বিরকে লাইভ দেখাতে লাগলো। সাব্বির হুডি দিয়ে নিজের চেহারা ঢেকে নিল, কিন্তু সবাই সাব্বিরকে দেখে ফেলেছে। এয়ারপোর্টে কিছু বড় মাপের কর্মকর্তারা সাব্বিরের দিকে এগিয়ে আসতে লাগলো। সাব্বির নিশ্চিতভাবে বসে আছে আর ওই মেয়েটির দিকে তাকিয়ে আছে। কর্মকর্তারা এগিয়ে আসলে তাদের পিছনে আরো কিছু সাংবাদিকও এগিয়ে আসতে থাকে। সাব্বির খাবার অর্ডার করেছিল, সেটা দিয়ে গেল ওয়েটার। খাবার খাচ্ছে সাব্বির। অন্যদিকে এয়ারপোর্টে সবাই সাব্বিরের দিকে আর চোখে তাকাচ্ছে, আর ফিসফিস করে ওই মেয়েটিও সাব্বিরের দিকে তাকাচ্ছে। এয়ারপোর্টে এত কোলাহল যেন ওদের দুজনের বিরক্তির কারণ না। কয়েকটা সিট সামনে বসে আছে ওরা। সাব্বির ভুলে পানি ভেবে জুস খেয়ে ফেলে। তখনই একসাথে অনেক মানুষকে একসাথে একদিকে যেতে দেখে। সবার দৃষ্টি একদিকে যায় এবং সবাই বুঝতে চেষ্টা করে কি হয়েছে। তখনই মিস্টার সাব্বির, উই হ্যাভ টু কাম উইথ আস। কেন? আমাকে দিয়ে আপনারা কি চান? আপনি আজকে আমাদের কত বড় বিপদের হাত থেকে রক্ষা করেছেন, এখন বলছেন যে কিছু করেননি। আজব না, আমি কি করেছি? আর আপনারা এভাবে আমাকে টিভিতে ব্রডকাস্ট করছেন কেন? তার বড় কারণ আছে স্যার। আরে আমি করেছিটা কি সেটাই তো বুঝতে পারছি না। দেখুন, আপনাকে বিরক্ত করা আমাদের উদ্দেশ্য না, আমরা শুধু আপনাকে একটু সম্মানিত করতে চাই। আমার কোনো সম্মাননার প্রয়োজন নেই। আর আপনারা কিসের ভিত্তিতে ভাবছেন যে এটা আমি করেছি? কোনো ভিত্তির প্রয়োজন নেই স্যার। আপনি প্রথম ব্যক্তি যে জানতে চেয়েছিলেন কি সমস্যা হয়েছে এবং জানতে পেরেছিলেন। আর আপনি জানতে পারার পরেই আপনি নিজের ল্যাপটপ বের করে কি যেন করলেন এবং একটু পরেই প্লেন আমাদের কন্ট্রোলে চলে আসলো। আমি চাই না আপনারা আমাকে বিরক্ত করুন। আর আমার কোনো সম্মাননার প্রয়োজন নেই। যদি আপনাদের মনে হয়ে থাকে যে আমি কিছু করেছি আপনাদের জন্য, তাহলে দোয়া করবেন। ব্যাস এতটুকুই। এই কথা শুনে সাথে সাথে ওনারা চলে গেলেন। সাব্বির এখনো ওখানে বসে আছে আর সবাই ওকে এলিয়েনের মতো দেখছে, যেন ভিন গ্রহের প্রাণী পৃথিবীতে অবতরণ করেছে। প্লেন ছাড়ার সময় হয়ে গেছে। সাব্বির বসা থেকে উঠল, উঠেই চারিপাশে তাকালো, কি যেন খুঁজছে। হ্যাঁ, সাব্বির ওই মেয়েটিকেই খুঁজছে। সাব্বির খুঁজতে খুঁজতে প্লেনে গিয়ে বসলো। প্লেনে ওর পাশের সিটে কারো হাসির আওয়াজে সেই দিকে তাকালো। কি মিষ্টি হাসি মেয়েটার, যেরকম সুন্দর শোনায় তেমনি মেয়েটির ঠোঁটে বাঁকানো হাসির নেশায় পড়ে গেল সাব্বির। প্লেন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা করলো। সাব্বির প্লেনে পুরো সময় মেয়েটার দিকে তাকিয়েছিল। যতই দেখে তবুও মন ভরে না। সাব্বির অনেকবার চেষ্টা করেও মেয়েটির সাথে কথা বলে সাহস জুগিয়ে উঠতে পারল না। ছেলেরা এমনই হয়, চ্যাট করতে গিয়ে যতই বকবক করুক না কেন, যখন তারা ভালোবাসার মানুষটির সামনে দাঁড়িয়ে থাকে আর সুযোগ থাকে নিজের ভালোবাসা প্রকাশের, তখন সাহসে কুলিয়ে উঠতে পারে না। সাব্বিরের অবস্থাও ঠিক তেমনই। প্লেন ইংল্যান্ড এয়ারপোর্টে ল্যান্ড করলো আর সাব্বির চলে গেল ওর খালাতো ভাইয়ের বাসায়। কি ভাবছেন যে ওর প্রিয়সীকে ফলো করলো না কেন? সেটা পরে বলি। সাব্বিরের খালু একজন টপ ক্লাস চকলেট ব্যবসায়ী, ইংল্যান্ডে ব্যাপক নাম ডাক আছে। বাড়িতে পৌঁছালো সাব্বির এবং ভিতরে ঢুকলো বড় আঙিনা হেঁটে বাড়ির সদর দরজায় যেতে। একটু সময় লাগলো। গেটে বেল বাজাতে লাগলো সাব্বির, কিন্তু কেউ খুলছে না। সাব্বির আরো কয়েকবার বাজালো, কিন্তু কেউ খুললো না। সাব্বির বাড়ির পাশের একটা টেলিফোনে বুথ থেকে মেহেদিকে ফোন করলো। কয়েকবার বেল বাজার পর মেহেদি ফোন ধরলো। হ্যালো, কে বলছেন? আমি সাব্বির। তুই কই? আর বাড়িতে কেউ নেই? শরীরে আব্বুকে কে যেন গুলি করেছে। আমরা হাসপাতালে। কি, খালু হাসপাতালে? হ্যাঁ, আমরা সিটি হসপিটালেই আছি। তুই এখানেই চলে আয়। আচ্ছা ওয়েট, আমি আসতেছি। সাব্বির হসপিটালে যাওয়ার পর তার খালুকে দেখে অনেক মর্মাহত হলো সাব্বির, কারণ অনেক বাজেভাবে আঘাত করা হয়েছে তার খালুকে। সাব্বির কারণ জানতে চাইলে বলে যে লোকাল মাফিয়ার কাজ। সাব্বির সবটা শুনে অনেক চটে যায়। মেহেদি সাব্বিরকে শান্ত করে। রাতে ইংল্যান্ডের একটি 50 তলা বিল্ডিংয়ের ওপর কয়েকটা হেলিকপ্টার উড়ছে।
হেলিকপ্টারের ভিতর সব আর্মিরা আর তাদের সাথে অস্ত্র যা তাক করা আছে। বিল্ডিংয়ের ছাদের কিনারায় দাঁড়ানো কালো লেদার হুডি পরা একটি ছেলে, যার হাতে একজন মানুষকে কাটা মাথা আর বিল্ডিংয়ের ছাদের পুরোটা জুড়ে রক্ত দিয়ে লেখা ইটস ওকে। আর্মিরা গুলি করার জন্য প্রস্তুত, কিন্তু ছেলেটার কোনো নড়চড় না দেখে কিছু করছে না। হঠাৎ একটা গুলি ছোড়া হলো ছেলেটির পায়ে, কিন্তু ছেলেটি ওইদিকে না তাকিয়ে তার হাতে থাকা ছিন্ন মস্তিষ্কটি ছুঁড়ে মারে যেটার উপর গুলিটা লাগে, এবং সাথে সাথে হাত পা ছড়িয়ে একটা লাফ দেয়। ছেলেটা লাফ দিয়ে নিচে পড়ে যায়। আর্মিরা হেলিকপ্টার দিয়ে খুঁজতে আরম্ভ করে, কিন্তু পাচ্ছে না খুঁজে। একেবারে যেন হাওয়ায় ভ্যানিশ হয়ে গেছে এরকম একটা পরিস্থিতি। এত লাইট আর দলবল নিয়েও বিল্ডিং সহ কোনো জায়গাতেই কাউকেই পাওয়া গেল না। এই কেস নিয়ে তদন্ত কমিটি বসলো এবং সমস্ত প্রুফও একত্র করা হলো, কিন্তু কোনো ট্রেস পাওয়া যাচ্ছে না। তখনই সবার মনে পড়লো যে কিছুদিন আগে বাংলাদেশেও এরকম একটা কেস হয়েছে। এটারও লাশের সাথে মাথা ছিল না, আর রক্ত দিয়ে লেখা ছিল ইটস ওকে। কয়েকজন সিবিআই সদস্যের ঘাড়ে এই কেসে জিম্বা চাপালো তদন্ত কমিটির হেড হলো রাজ এবং সজীব। অন্যদিকে টিভিতে খবর দেখাচ্ছিল। মেহেদি তখনই দেখতে পেল ওর বাবাকে যে মেরেছে, মানে খুন করার চেষ্টা করেছে, সে নাকি হত্যা হয়েছে। কয়েক মুহূর্তের জন্য খবরটা মেহেদির মনে আনন্দের সঞ্চার করলেও মেহেদি ভাবতে লাগলো এটা কার কাজ হতে পারে। মেহেদি হাসপাতালে ছিল। সাব্বিরকে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছে না মেহেদি। কোথায় যেন গেছে সাব্বির। মেহেদি সাব্বিরকে খুঁজতে লাগলো পুরো হাসপাতাল জুড়ে, কিন্তু সাব্বির কোথাও নেই। এই শহরে তো তেমন কোনো কেউ নেই সাব্বিরের পরিচিত যার কাছে সাব্বির যেতে পারে। সাব্বির তাহলে কোথায় গেল? মেহেদি যেই হাসপাতালের বাইরে যাবে, তখনই সাব্বিরকে পাশের একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে বেরোতে দেখে। সাব্বির হাতে কফির কাপ আর মোবাইল। সাব্বির ট্রাফিক সিগন্যাল কাটিয়ে এপাশে এলো। কিরে, তুই কোথায় ছিলি এতক্ষণ? কেন? এই তো পাশে একটা ব্যাডমিন্টন টুর্নামেন্ট হচ্ছিল, সেখানে। তুই কি কিছু জানিস না? আমি আবার কি জানবো, পাগল নাকি তুই? হ্যাঁ, আমি পাগল। তুই একা একা এই অচেনা দেশে, অজানা শহরে ঘুরে বেড়াচ্ছিস, আমার টেনশন হয় না নাকি? আরে চিল ম্যান, এত হাইপার হচ্ছিস কেন? আর কি হয়েছে সেটা বল। ড্যানিয়েল মারা গেছে। কি? ড্যানিয়েল মারা গেছে? মারা গেছে বললে ভুল হবে। ওকে খুন করেছে কে যেন। কখন আর কিভাবে? মেহেদি সবটা খুলে বলে সাব্বিরকে। সাব্বির মেহেদিকে বলে, যা হয়েছে বেশ হয়েছে, জানোয়ারটার এমন দশাই হওয়ার ছিল। পরের দিন সাব্বির ওর খালুর বাড়িতে আছে। ঘুম থেকে উঠছে অনেকক্ষণ যাবৎ। কফির জন্য বসে আছে। কাজের বুয়া কফি দিয়ে গেল। সাব্বির একটা মিষ্টি হাসি বিনিময় করে কফিটা নিল এবং চুমুক বসালো কিছুক্ষণের জন্য। চিন্তায় বিভোর হয়ে গেল। মেহেদিও কফি হাতে এসে পাশে বসলো এবং সাব্বিরকে চিন্তিত দেখে বলে উঠল, কিরে, তুই এমন ভাব নিয়ে কোন চিন্তায় বিভোর আছিস? তেমন কিছু না, এমনি ভাবছিলাম খালু বাড়িতে ফিরবেন কবে। আজকে না, সম্ভবত কালকে আসবে। অন্যদিকে কেসের ইনভেস্টিগেশনের অফিসার রাজ এবং সজীব তদন্ত করতে করতে বাংলাদেশ গিয়ে পৌঁছেছেন। ওনারা বাংলাদেশের সেই সাইকো কিলার কেসটি ঘেঁটে দেখলেন। সব একেবারে হুবহু মিলে যাচ্ছে, কিন্তু কিছু জায়গায় পৃথক এবং কিছু বৈষম্য আছে। তবুও বলা যায় যে এগুলো একজনেরই কাজ, কিন্তু কে আর দুইটা মার্ডারের মাঝখানে সময়ের ব্যবধান কম। ইন্সপেক্টর তার কেবিনে বসে আছেন। সিবিআই অফিসার সজীব আর রাজ বসে বসে কেস নিয়ে আলোচনা করছে। অফিসার, আপনার কি মনে হয় যে এই কাজগুলো একজনেরই? আমার তো এটাই মনে হয়, দুইটা কেসেই খুনি ভিক্টিমের মাথা পৃথক করে ফেলেছে আর রক্ত দিয়ে লিখে গেছে ইটস ওকে। হতে পারে ইন্সপেক্টর। আমরা তাহলে এয়ারপোর্ট সহ সকল ট্রান্সফরমারের রেকর্ড পরীক্ষা করে দেখি ভিকটিমের কোনো সন্ধান পাওয়া যায় কি না। আচ্ছা যান, আর কিছু লাগলে আমাকে বলবেন, ততটুকু পারি হেল্প করব। 4 বছর পর সাইকো দ্য কিলার মেশিনের খোঁজ এখনো অব্যাহত রয়েছে। পুলিশ, সিবিআই কেউ খুঁজে বের করতে পারেনি সাইকোকে, কারণ সাইকো কোনো প্রমাণই রাখে না। তার কাজের সাইকো এই 5 বছরে আরও 5 শতাধিক খুন করেছে, যেন মানুষ মারা তার কাছে কোনো ব্যাপারই না। 4 বছরে এই পর্যন্ত সাইকো প্রায় 87,000 লক্ষ কোটি ডলার হ্যাক করেছে এবং সব গরিব লোকদের মাঝে বিতরণ করে দিয়েছে।
দেশ বিদেশের প্রায় সকল ক্ষেত্রে সকল গভর্নমেন্ট সাইকোকে ভয় পায়। সাইকো মানুষ মারার কাজে যতটা দক্ষ ততটা দক্ষ হ্যাকিংয়ে। এ সাইবার ওয়ার্ল্ড, ডার্ক ওয়ার্ল্ড সহ সবাই সাইকোর নামেই কাঁপে। প্রতি সপ্তাহে অন্তত একজন সাইকোর হাতে মরবেই। এজন্যই সাইকোর নাম পড়েছে সাইকো দ্য কিলার মেশিন। আজই সাইকো হ্যাকার একজন রুশ প্রেসিডেন্টকে হত্যা করেছে, যার জন্য গোটা পৃথিবীতে কয়েক দফা তদন্ত কমিটি বসানো হয়েছে। কিন্তু লাভ নেই, সাইকোকে খুঁজে বের করা গোটা একটা বিশাল সমুদ্রের সুই খোঁজার মতো। অনেকে সাইকোর নাম ব্যবহার করে পপুলার হওয়ার চেষ্টা করেছে, কিন্তু পুলিশের কেলানি খেয়ে নিজেদের জালিয়াত বলে স্বীকার করেছে। ব্রিটিশ কাউন্সিল দাবি করে যে ব্রিটিশ আর্মিরা সাম্প্রতিক একটি অভিযানে সাইকোকে মেরে দিয়েছে, কিন্তু এইসব ভুল প্রমাণ হয় যখন সাইকো তার টুইটার অ্যাকাউন্টে একটি টুইট করে যে, ও আচ্ছা, আমাকে মারবে, আমাকে মারবে। আমাকে তো তখনই মারতে পারবে যখন ওই আল্লাহ আমার উদ্দেশ্যে মালাকুল মৌতকে প্রেরণ করবে। সাইকোকে মারার গুজব ছড়িয়ে লাভ নেই। সাইকো ছিল, আছে এবং থাকবে। সাইকো আরও পোস্ট করেছে যে আজকে সাইকো লাইভে আসবে। গোটা শহর সহ পুরো দুনিয়ার হিড়িক পড়ে গেছে সাইকোকে দেখার জন্য। সাইকোকে বিখ্যাত করেছে তার সমাজসেবা, আর কুখ্যাত করেছে তার 5 শতাধিক মার্ডার। ঘড়িতে টিক টিক আওয়াজ হচ্ছে, যার দিক তাকিয়ে আছে গোটা দুনিয়ার মানুষ। রাশিয়া, ফ্রান্স, ভিয়েতনাম, ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা, বাংলাদেশ, ইন্ডিয়া সহ পৃথিবীর প্রায় সকল দেশে সাইকো কিলার অনেক জনপ্রিয়, আবার অনেকেরই ভয়ের কারণ। ঘড়িতে 7টা বাজে। হ্যাঁ, এখনই সাইকো লাইভে আসবে। টিভি চ্যানেলগুলোর সকল প্রোগ্রাম বন্ধ হয়ে যেতে লাগলো এবং সাইকোর সমপ্রচার শুরু হলো। সব টিভি চ্যানেল মোবাইলে কেবল সাইকোকে দেখা যাচ্ছে। সাইকো সবার ফোন, কম্পিউটার হ্যাক করে নিয়েছে, যার জন্য সব এখন সাইকোর কন্ট্রোলে। সারা পৃথিবীর প্রায় অধিকাংশ স্যাটেলাইটের দখল নিয়ে নিয়েছেন সাইকো কিলার। সাইকো ক্যামেরা থেকে হাত সরিয়ে নিল। চেহারা দেখা যাচ্ছে না, কেবল কালো হুডি পরা একটা ছেলেকে দেখা যাচ্ছে, যে একটা লাইটের নিচে বসে আছে, আর পিছনে একটা বড় দেয়াল জুড়ে কেবল মানুষের নামের লিস্ট। কেমন আছেন সবাই? আশা করি ভালো নেই, কারণ আমি ভালো থাকতে দেইনি। এটা শুধু তাদেরই বললাম যারা আমার টার্গেট লিস্টের আশেপাশে আছেন। আর যারা কোনো সমাজ বিরোধী অপকর্ম করেন না, তাদের আমাকে ভয় পেতে হবে না। আমি ভিলেন না, আমি শুধু একটা নাম। আমিও একজন মানুষ, কিন্তু আমাকে আপনাদের থেকে পার্থক্য করেছে আপনাদের মধ্যে থাকা কিছু লিডার, কিছু লোক, কিছু চোর, আর কিছু থাক আর নাই বললাম। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আপনি নিজেই তো অনেক বড় মাপের খুনি আর চোর, তাহলে অন্যদের শাস্তি দেওয়ার অধিকার কোথা থেকে পান? হ্যাঁ, আমি খুনি, কিন্তু আমি মানুষ খুন করি না। আমি সমাজের, রাষ্ট্রের, পৃথিবীর থেকে কীট মানে পোকা মারছি, মানুষ না, কারণ এরা মানুষের কাতারে পড়ে না। আর যে ভাই আর বন্ধুরা আমাকে এখন ট্র্যাকিং করার চেষ্টা করছেন, তাদের বলছি লাভ নাই ব্রো। আমি ধোঁয়াশা, আমি অন্ধকার, আমি এমন একজন যে নিজের অস্তিত্ব নিজেই খুঁজে বেড়ায়। তাহলে আপনারা আমাকে খুঁজবেন কিভাবে? হা। এই বলে সাইকো সবার কম্পিউটার, ফোন ও স্যাটেলাইটের অ্যাক্সেস ছেড়ে দিল। সকল টেলিভিশনে কেবল এখন সাইকো কিলারকে নিয়ে নিউজ প্রকাশ করা হচ্ছে। অন্যদিকে আমাদের গল্পের নায়ক সাব্বির মাত্র বাড়িতে প্রবেশ করলো। বড় ভাই অফিসে আছে আর ভাবি সাহেবা টিভিতে সিরিয়াল দেখছে। সাব্বির 1 পা 2 পা করে বাড়িতে ঢুকছে। ভাবির নজর এড়িয়ে হঠাৎ কিসে যেন সাব্বিরের পা পড়ে আর কটকট করে শব্দ হয়। ভাবি টিভি ছেড়ে ঘুরে তাকায়। সাব্বিরের যেন সারা চেহারা লাল হয়ে আছে। এমন একটা পরিস্থিতি, সাব্বির একে রাত করে বাড়িতে ঢুকেছে, আর অন্যদিকে ভাবি তাকিয়ে আছে সিরিয়াস মুড নিয়ে। হঠাৎ সাব্বিরের ভাবি হেসে মাটিতে গড়াগড়ি করতে লাগলো। সাব্বির পরিস্থিতি বুঝতে পারল না। ভাবি যেখানে কান টেনে ছিঁড়ে ফেলার কথা, সেখানে হাসছে কেন ভেবে ওর অন্তরাত্মা কেঁপে উঠছে। ভূতে টুতে ধরল নাকি ভাবিকে ভেবে সাব্বিরের গায়ের লোম সব দাঁড়িয়ে গেল, আর আনমনে বলে উঠল, ভাবি তুমি ঠিক আছো তো নাকি? এমন করে হাসছো কেন? ভয় করছে তো? ভাই, তুমি নিজের চেহারাটা দেখেছো? কেন? আমার চেহারা তো আমি প্রতিদিনই দেখি, দিনে কয়েকবার দেখি। এদিকে আসো। সাব্বির 1 পা 2 পা করে তার ভাবির কাছে গেল, আর ভাবি সোফা থেকে ফোনটা নিয়ে ক্যামেরা অন করলো এবং একটা ছবি তুললো, এবং আবার হাসতে লাগলো আর বলতে লাগলো, এটা দেখো।
সাব্বির কৌতূহল নিয়ে ফোনটা হাতে নিল এবং ছবিটায় চোখ দিল এবং নিজের চেহারা দেখে এক দৌড়ে ঘরে ঢুকলো। সাব্বিরের ভাবি এখনো বাচ্চাদের মতো হেসেই চলেছে, যেন আজকেই সব হাসি হেসে নেবে। সাব্বির ঘরে গিয়ে আয়নার সামনে দাঁড়ালো। আয়নাতে নিজেকে দেখে বরাবরের মতোই অবাক হলো, কারণ আজও সেই সেম ঘটনা ঘটেছে। ঠোঁটে মুখে গালে কপালে সর্বত্র লিপস্টিকের দাগ, কিন্তু কিভাবে এলো সেটা সাব্বির জানে না। প্রায় প্রতিদিনই এই ঘটনা ঘটে সাব্বিরের সাথে। সাব্বিরের না আছে কোনো গার্লফ্রেন্ড, না আছে চুমু দেওয়ার মতো কেউ, তাহলে এই দাগগুলো কোথা থেকে আসে? সেই ভেবে সাব্বির খাটে বসে পড়ল। চিন্তায় কপালে ভাঁজ পড়ল। কে দেয় এই চুমুগুলো সেটা সাব্বিরকে দেখতে হবে। এই চুমুগুলো প্রায় রাতেই এই সময় বা ভোরে ঘুম থেকে উঠলে দেখা যায়। সাব্বির সিদ্ধান্ত নিল যে কাল ঘর থেকে বেরোবে না, আর সারা ঘর সিসি ক্যামেরা লাগাবে যাতে দেখতে পারে কে এই কাজ করে। অন্যদিকে জাতিসংঘ সিদ্ধান্ত নিয়েছে যে এইবার আরও জোরালোভাবে এক সাইকো ফাইটিং মিশন শুরু করবে। তাই 20 সদস্যের একটা প্রিমিয়াম টিম বানাবে, যার হেড হবে ব্রুস আর কোক হেড হবে সাইবার এক্সপার্ট শামসুল হাবিব। এই টিমের জন্য বিশ্বের সর্বত্র থেকে 10 জন মারাত্মক হ্যাকার, 5 জন খ্যাতনামা গোয়েন্দা আর 5 জন অ্যাডভাইসার নিয়োগ দেওয়া হয়েছে। এইবার সাইকোকে ধরেই ছাড়বে সবাই। তাই সাইকো লাইভ ডাটা ট্রান্সমিশন থেকে আবারও তদন্ত শুরু করবে। ব্রুস, যার দায়িত্ব পেয়েছে শামসুল হাবিব। সাব্বির ক্যামেরা অর্ডার দিয়েছে। কিছুক্ষণ পরে কেউ একজন সাব্বিরকে মেসেজ দিল ফোনে। সাব্বির দোতলায় থাকে, তাই বারান্দা গেল। বারান্দা দিয়ে নিচে তাকিয়ে দেখলো একটা কালো হুডি পরা ছেলে দাঁড়িয়ে আছে, যার হাতে কিছু একটা, যেটা সাব্বিরের দিকে তাক করা। সাব্বির হাত দিয়ে ইশারা করলো কাছে যেতে। ছেলেটি বারান্দায় একদম নিচে এসে দাঁড়ালো। সাব্বির একটা দড়ি নামালো নিচে, যেটাতে ওই ছেলেটা তার হাতে থাকা একটা ব্যাগ দড়িতে বেঁধে দিল। সাব্বির ব্যাগটা ওপরে টেনে নিল। ব্যাগটা বেশি বড় না, ছোটই। ব্যাগ নেওয়া হলে ছেলেটি সাব্বিরকে হাত দিয়ে বিদায় জানায় এবং ঝোপের আড়ালে লুকানো সাইকেল নিয়ে চলে যায়। সাব্বির রুমে এসে ব্যাগটা টেবিলের উপর রাখলো। চারপাশে তাকালো একবার, হয়তো কিছু খুঁজছে বা দেখছেন যে কেউ দেখছে কিনা। চারপাশে তাকিয়ে সাব্বির টেবিলের ড্রয়ারটা টান দিল এবং একটা ছুরি বের করে সেলোটেপে পেঁচানো ব্যাগটা কেটে একটা প্যাকেট বের করে নিল, যেটা একটা ফোনের বক্সের মতো কিছু ছিল। সাব্বির বক্সটা খুলে ফেললো এবং ভেতর থেকে বেরিয়ে এলো 3টে ক্যামেরা, যেগুলোর সাইজ একটা আঙুলের 3 ভাগের 1 ভাগ হবে, মানে অনেক ছোট। এছাড়াও একটা মিনি কন্ট্রোলার আর অ্যান্টেনা। হ্যাঁ, এতক্ষণে বোঝা গেল সে সাব্বির কি করতে চলেছে। সাব্বির ক্যামেরাগুলো ওর রুমের 3 কোণায় লাগিয়ে দিল, যাতে ফাঁস হয় এবং সমাধান হয় লিপস্টিকের দাগের রহস্য। ক্যামেরাগুলো সহ সব সেট আপ করে সাব্বির একটু ল্যাপটপটা হাতে নেয়। ল্যাপটপে কয়েকটা ইনক্রিপ্ট মেসেজ ছিল, যেগুলো সাব্বির ডিকটিভ করলো এবং কিছু দেখতে পেল যা ওর টনক নাড়িয়ে দিল। সাব্বির অনেক চিন্তিত হয়ে পড়ল যে কি করবে সেটা ভেবে। ওর অস্তিত্ব এখন ঝুঁকিতে আছে। কে যেন ওকে কিছু ছবি পাঠিয়েছে, যেগুলো সাইবার ওয়ার্ল্ডে তুফান উঠিয়ে দেবে। সাব্বির বারান্দায় গিয়ে দাঁড়িয়ে পকেট থেকে সিগারেট বের করলো এবং ধরিয়ে টানতে লাগলো, আর মনে মনে বলছে, না, আমার মাথা গরম করলে চলবে না। যা করতে হবে সব ঠান্ডা মাথায় করতে হবে। সাব্বির সিগারেটটা শেষ করে ল্যাপটপটা নিয়ে বসলো। উৎস খুঁজতে লাগলো মেসেজগুলোর। যে করেই হোক সাব্বিরকে জানতে হবে কে এই ব্যক্তি যে আমার পরিচয় ফাঁস করার পথে নেমেছে। সাব্বির অনেক চেষ্টা করেও মেসেজগুলোর কোনো সোর্স পাচ্ছিল না। যে সাইবার ঘোস্ট সাইবার ওয়ার্ল্ডেই গায়েব হয়ে গেছে একেবারে। রাত 3টে বাজে। সাব্বির এখনো ল্যাপটপ নিয়ে বসে আছে, কিন্তু খুঁজে বের করতে পারছে না যে কে করেছে এটা। কোনো প্রমাণই নেই। ওর মাথা গরম হতে লাগলো। কে এই ব্যক্তি যাকে আমি খুঁজে বের করতে পারছি না? তাহলে কি আমার থেকেও বড় কেউ আছে এই পৃথিবীতে, যে আমার থেকেও বেশি ট্যালেন্টেড আর কিলার মাইন্ডেড? এসব ভাবতে ভাবতে সাব্বিরের মাথা কাজ করছে না, যেন এখনই অবশ হয়ে যাবে। সাব্বির ল্যাপটপে টাইপ করতে করতে ঘুমিয়ে গেল। ঘুমানোর একটু পরেই কিছু একটা ঘটলো। সাব্বির সকালে ঘুম থেকে উঠে ল্যাপটপ সহ কাল রাতের খাওয়া সিগারেটের অংশগুলো সব ঠিক করে নিল, যাতে ভাবি দেখতে না পারে। সাব্বির সবটা গোছগাছ করে নাস্তার টেবিলে গেল। নাস্তার টেবিলে যেতে ভাইয়া এসে বসলেন, সাথে ওর ভাইস্তা ও ভাবি। অতঃপর তার ভাবি হঠাৎ করে বলে উঠল, তোমার ভাইয়ের জন্য মেয়ে দেখো। কেন? আমার ভাই আবার কি করলো?
সাব্বিরের ভাবি কোনো কথা না বলে সাব্বিরের ভাইকে সাব্বিরের দিকে তাকাতে বললেন। তার ভাইয়া সাব্বিরের দিকে তাকালো এবং ভ্রুকুচকে বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে। তখনই তার ভাইয়া কিছু একটা দেখে বললেন, কি রে, কালকে রাতে কোথায় গিয়েছিলে? কোথায় মানে? আমি আবার কোথায় যাব? আমি তো ঘরেই ছিলাম। তাহলে তোর গার্লফ্রেন্ড বাড়িতে এসেছিল? আরে ভাইয়া ভাবি, তোমরা এসব কি বলছো? আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই। তাহলে বাড়িতে আনবো কোথা থেকে? আমরা এমন কি বললাম যে বিরক্ত হচ্ছিস? আয়নার নিজের চেহারাটা দেখ আগে। কি আমার চেহারা? তোর চেহারা ভালো করে দেখ, তারপর বুঝতে পারবি আমরা কিসের ভিত্তিতে কথা বলছি। সাব্বির তৎক্ষণাৎ উঠে আয়নার সামনে গেল এবং দেখল যে গালে সেই চুম্বনের দাগ, মানে কেউ যে কিস করেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। অতঃপর সাব্বির বলে উঠল, ভাইয়া ভাবি বিশ্বাস করো, আমি কিছুই জানি না এই দাগগুলো কোথা থেকে আসে। এটা নিত্যদিনের ব্যাপার। আমরা এত কিছু জানি না। 1 মাস সময় দিলাম, ওই মেয়েকে নিয়ে বাসায় হাজির হবি, শুভ কাজটা সেরে ফেলবো। সাব্বির এবার অনেক রেগে গেল এবং ছুটে রুমে গেল এবং নিজেই গনগন করতে লাগলো, দূর সারার প্রেম টেম কিছুই করলাম না। প্রতিদিন যে কেউ এত চুম্বন চুম্বাই, খালি একবার হাতের কাছে পাই, ঠোঁটে সুপার গ্লু লাগিয়ে দেব। সাব্বির তখনই মনে পড়লো সিসি ক্যামেরার কথা। সাব্বির একটা বিজয়ের হাসি হাসলো এবং ল্যাপটপটা হাতে নিল। ল্যাপটপে ক্যামেরাগুলোর গত রাতে ফুটেজগুলো চেক করতে লাগলো। ফুটেজ চেক করে কিছুই পাচ্ছিল না সাব্বির। তখনই একটা ফুটেজ সাব্বিরের চোখে পড়ল। রাত 3:45। বারান্দা দিয়ে সাব্বির দেখতে পেল অনেক বাতাসের মতো কুয়াশা রুমে ঢুকতে লাগলো। ওই কুয়াশার আদলে দেখা যাচ্ছিল একটা মেয়েলি অবয়ব। চেহারা দেখা যাচ্ছিল না। সাব্বির ভেবে পাচ্ছিল না যে এত রাতে এত উঁচু বিল্ডিংয়ে কোনো মেয়ে কিভাবে উঠল, আর এই মেয়ে কে যে এই কাজ করে। আমার সাথে সাব্বির ফুটেজে জুম করলো। ভিডিওতে মেয়েটা আস্তে আস্তে সাব্বিরের কাছে এসে বসলো এবং চেহারার দিকে খানিকক্ষণ তাকিয়ে রইল। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আস্তে আস্তে মেয়েটা সাব্বিরের কাছে আসতে লাগলো এবং একটু পরেই থেমে থেমে চুমু দিতে লাগলো। সাব্বির একটা বিজয়ের হাসি হাসলো, এটা ভেবে যে চোর ধরা গেছে। সাব্বির ভাইয়া ভাবিকে যে ডাক দেবে এটা দেখানোর জন্য তখনই ভিডিওতে আরেকটা জিনিস দেখে। সাব্বির থেমে গেল, কারণ মেয়েটি হঠাৎ করে হাওয়ায় মিলিয়ে গেল। সাব্বির ভয়ে ভয়ে ল্যাপটপটা বন্ধ করলো এবং ভাবতে লাগলো, এটা আমি কি দেখলাম? ইহা আল্লাহ, ওটা কি ছিল? ভূত নাকি আবার? কিন্তু ভূত হলে আমার গালে চুমু খায় কেন? গালটাই তো খেয়ে নিতে পারে না। আমাকে এর গোড়ায় পৌঁছাতে হবে এবং রহস্যগুলোর সমাধান করতে হবে, যে করেই হোক। রাত 2টা। আর্মি ক্যাম্পের ভিতর কিছু লোকেরা কথা বলছে। স্যার, আমাদেরকে এই বিষয়টা নিয়ে তদন্ত করতে হবে। না, এই বিষয়ে এগিয়ে নিজে ক্ষতি নিজেরা ডেকে এনো না। ভালো আছো, ভালো থাকো। কিন্তু স্যার, আমরা এভাবে তো কাউকে মানুষ মারার জন্য ছেড়ে দিতে পারি না। আর ও তো একটা মনস্টার, মানুষ মারে মশার মতো। এত বেশি কথা বলো কেন? আসতে বলো, কেউ শুনে ফেলবে। আর সাইকো যদি এটা জানতে পারে তাহলে আমরা শেষ। তখনই ওই কক্ষের দরজাকে যেন কড়া নাড়ে। ঠক 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 ঠক। আর্মি অফিসার একজন আরেকজনের দিকে তাকিয়ে উক্ত কথাটি বলল। এত রাতে আবার কে? দেখো, কোনো অফিসার হয়তো কিছু দরকার হয়েছে। একজন আর্মি অফিসার উঠে গেলেন দরজা খোলার জন্য। দরজা খুলে বাইরে কাউকেই দেখতে পেলেন না। তখনই কিছু একটা রুমে প্রবেশ করলো গড়াতে গড়াতে। অফিসার নিচে তাকিয়ে দেখলো একটা স্টিল কালারের বোতল। হঠাৎ বোতলটা থেকে সাদা ধোঁয়া বেরোতে লাগলো, যেটার ধোঁয়ায় সারা ঘরময় সবকিছু দেখা যাচ্ছিল না। সকলেই এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। এটা ভেবেছে শত্রুরা আক্রমণ করেছে, কিন্তু কেউই গলা দিয়ে কোনো আওয়াজ বের করতে পারছে না। যে চিৎকার দিতে বা কাউকে ডাকতে যায় তার মুখটাই কে যেন বন্ধ করে দেয়। সবার মনে অনেক আতঙ্ক। আস্তে আস্তে ধোঁয়াগুলো সরে যেতে লাগলো। আর্মিরা সবাই তাকিয়ে দেখতে পেল একজন লম্বা চড়া যুবক বয়সী একটা ছেলে কালো হুডি পরে দাঁড়িয়ে আছে। মুখে কঙ্কালের ডিজাইনের রুমাল বাঁধা, চোখে একটা হাসি আর হাতে সাইলেন্সার লাগানো একটা বন্দুক, আর পায়ের পাশে কয়েকটা ধারালো ছুরি। অফিসাররা সবাই এ দৃশ্য দেখে ঢোক গিললেন এবং আর চোখে চারপাশে অস্ত্র খুঁজতে লাগলেন, কিন্তু কোনো কিছুই নেই। কোনো বন্দুক, রাইফেল, পিস্তল কিছুই নেই। যেগুলো ছিল সব উধাও হয়ে গিয়েছে। আসলে সব উধাও হয়নি, সব ওই ছেলেটার পেছনে। এটা দেখে একজন অফিসার মনের ভয় লুকিয়ে সাহস দেখিয়ে বলে ওঠে,
এই তুই কেন এখানে এসেছিস? ছেলেটা কিছুই বলল না, ডান হাতের পিস্তলটা উঁচু করলো এবং বুক বরাবর একটা গুলি করলো। গুলিটা বুকের হৃৎপিণ্ড ফুটো করে পিঠের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। অফিসারের মুখ দিয়ে রক্ত বের হয়ে এলো ঝর্ণার মতো, আর অফিসার সোজা ধপাস করে মাটিতে শুয়ে পড়লেন। আর নেই, উনি মারা গেছেন। এই দৃশ্য দেখে আরেকজন হামলা করতে গেলে ছেলেটা তার হাতের ছুরিটা হামলা করার জন্য প্রস্তুত করে। অফিসার সোজা এসে ছেলেটার মাথায় ঘুষি মারতে গেলে ছেলেটা হাঁটু গেড়ে বসে পড়ে এবং ছুরিটা নিয়ে পায়ের উল্টো পিঠে ফ্যাস ফ্যাস করে দুটো টান দেয়। ওই লোকটা মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে, আর বসে পড়ার সাথে সাথে ছুরিটা গলায় বসিয়ে দেয় ছেলেটা। এইবার আর একজন গেল না, তিনজন একেবারে যায় হামলা করতে। ছেলেটা একটি মুচকি হাসি দেয়, যেটা রুমালের বাইরে থেকেও বোঝা যায়। লোকগুলো সব ভয়ে পেয়ে যায় এবং থেমে যায় আর ভয়ে বলে ওঠে, এই কে রে ভাই তুই, আর আমাদের মারছিস কেন? সাইকো। এটা শোনার পর যারা বেঁচে ছিল তাদের চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। ভয়ে সবার কলিজা শুকিয়ে যাবার উপক্রম। কোনো মতে দাঁড়িয়ে আছে দুজনে, বাকি একজন তো ভয়ে মাটিতে লুটিয়ে পড়েছেন। সবাই এতক্ষণ যাকে নিয়ে কথা বলছিল সেই বিপদ নামধারী হায়না তাদের সামনে দাঁড়িয়ে আছে। আজ তাদের মৃত্যু নিশ্চিত। সাব্বির যে ওর ভাইয়া ভাবিকে খবর দেবে সেই মেয়েটাকে দেখানোর জন্য তখনই দেখতে পেল যে মেয়েটা ধোঁয়ায় মিলিয়ে গেল, যেন হাওয়ায় মিশে গেল। এটা দেখে আর কাউকে ডাকতে গিয়েও ডাকার সাহস পেল না সাব্বির। সাব্বির ভিডিওটা আরও কয়েকবার দেখলো, বোঝার চেষ্টা করলো যে আসলে ঘটনাটা কী। কিন্তু ভিডিওটিতে বারবার একই ঘটনা দেখে ঘটনাটা না অনেকটাই বিচলিত হলো। ভাবলো যে হয়তো কোনো গ্রাফিক্স বা 3D এফেক্ট যেমনটা সাইকো ব্যবহার করে, তাই ভিডিওটাকে ভালো করে সব অ্যাঙ্গেল থেকে দেখলো ব্যাপারটাকে বোঝার জন্য। কিন্তু কিছুই না বুঝতে পেরে সাব্বির এবার নিজেকে খুবই অসহায় মনে করতে লাগলো। কেননা ও কোনোদিন কারো কাছে হার মানেনি, কিন্তু আজ এই অদৃশ্য চুম্বনকারীকে খোঁজার চেষ্টায় ব্যর্থ হয়ে নিজেকে একজন লুজার মনে করছে সাব্বির। জেদে আদের ল্যাপটপটাকে একটা আছাড় দিল। ল্যাপটপটা পাক্কা ফ্লোরে পড়ে কুড়ো হয়ে গেল। আর জিনিস ভাঙার আওয়াজ পেয়ে সাব্বিরের ভাই আর ভাবি উপরে চলে আসলো। এক দৌড়ে দরজা দিয়ে ঢুকতে ভাঙা ল্যাপটপের অংশ দেখে খানিকটা অবাক হলো। সাব্বিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সাব্বির কোনো উত্তর না দিয়ে সোজা বের হয়ে গেল বাড়ি থেকে বাইক নিয়ে। সাব্বির বাড়ি থেকে বের হতে সাইকো টিম থেকে মিশন অ্যালার্ট পেল সাব্বির। আজকে একজনকে মারার কথা আছে। সাব্বির ওর সাজানো প্ল্যানের লিস্টে দেখলো যে আজকে কাউকে মারার কথা ছিল কিনা। হ্যাঁ, আজকে একজন মরবে, আর সেটা হলো একজন নামকরা পলিটিশিয়ান। সাব্বির অপেক্ষা করছে একটা কনফারেন্স হলের সামনে। কনফারেন্স শেষ হতেই দলে দলে লোক বের হতে লাগলো। সবার মধ্যমণি নেতাজি সবার সামনে গলায় মালা আর হাতে উঁচু করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে। সাব্বির একটা গাড়িতে বসে আছে, আর সামনে টার্গেট একটা স্নাইপার বন্দুক গাড়ির জানালা দিয়ে একটু বের করে রেখেছে। আর অন্যদিকে আজকে কোনোভাবে সাইকো ফাইটাররা জানতে পেরে গেছে সাইকো কিলারের মিশনের কথা এবং ওত পেতে বসে আছে সাইকোকে ধরার জন্য। টিম হেড ব্রুসকে ইনফর্ম করেছে সাইবার এক্সপার্ট শামসুল হাবিব। স্যার, আজকে আমাদেরকে যে করেই হোক সাইকোকে ধরতে হবে, সেটা ছলে বলে কৌশলে যেভাবেই হোক না কেন। হ্যাঁ মিস্টার শামসুল হাবিব, আমাদেরকে আজকে নিজেদের সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তাই তারা প্রস্তুতি নিয়ে বসে আছে সাইকোর আশায়। গুলি যে কোনো সময় চলতে পারে। এই নেতা জনগণের টাকা মেরে খায় আর কলেজের মেয়েদের ব্যবসা বৃত্তি করতে বাধ্য করে। অনেক মা বোনের ইজ্জত নিয়ে খেলা করেছে এই শালা। একে এবার পরপারে পাঠাবে সাব্বির, মানে সাইকো কিলার। সাব্বির ফায়ার করলো গুলিটা নেতাজির বুকে লাগলো ঠিক হৃৎপিণ্ড বরাবর। ফিনকি দিয়ে রক্ত বেরোতে লাগলো নেতাজির বুক দিয়ে। সাব্বিরকে কেউ একজন দেখে ফেললো গুলি চালাতে, তাই চিৎকার দিয়ে উঠলো। সাব্বির চাইলে ওই লোকটাকে মেরে দিতে পারি, কিন্তু সাব্বির কোনো নিষ্পাপকে মারতে চায় না, তাই ওই লোকটাকে না মেরে গাড়ি ছোটাতে থাকে। পালাবার জন্য সাইকো ফাইটারদের চোখে পড়ে গেছে সাইকো। সাব্বিরের পিছনে সাইকো ফাইটার সহ অনেক লোকজন আর গাড়ি। সাব্বির প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে নিজেকে বাঁচানোর জন্য, কারণ ও বাঁচতে এই পৃথিবী থেকে ধ্বংস হবে পাপীরা, আর পাপীদের নাশ করাই সাব্বিরের উদ্দেশ্য, সাইকো দ্য কিলার মেশিনের উদ্দেশ্য। সাব্বির ড্রাইভিং সিটে বসে ঘামছে, কারণ ও ধরা পড়লে ওর দলের লোকেরাও ধরা পড়বে,
আর ওদের কোনো ক্ষতি হোক এটা সাব্বির চায় না। সাব্বির ড্রাইভ করতে করতে একটা ঢালু উপত্যকায় চলে এসেছে। সামনে পাহাড়ের গিরিখাত আর অন্যদিকে পিছনে পড়ে থাকা লোকজন। সাব্বির কি করবে? সাব্বির যদি এখন লাভ দেয় গাড়ি নিয়ে তাহলে হয়তো বেঁচে যাবে মিশন সাইকো, আর যদি ধরা পড়ে যায় তাহলে নাম খারাপ হবে ওর পরিবারের, আর ওর আসল পরিচয় জেনে যাবে সারা দুনিয়া। এখন কি করবে সাব্বির? সাব্বির পারছে না সামনে যেতে, আর না পারছে পেছনে যেতে। ও যেন সব বিপদ একেবারে ঘাড়ে চেপে বসেছে। আজ বোধহয় আর বাড়ি ফেরা হবে না সাব্বিরের, কারণ সাব্বির পিছনে ফিরবে না, বরং মৃত্যুকে বরণ করার জন্য পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়বে। গাড়ি ছুটছে প্রচণ্ড গতিতে, যেন মৃত্যু তর সইছে না সাব্বিরের। সাব্বির আজ বিপাকে, কারণ যদি ধরা পড়ে যায় তাহলে সাইকো মিশন অসম্পূর্ণ থেকে যাবে। সাব্বিরের ইচ্ছে থাকুক বা না থাকুক, জোরপূর্বক বিভিন্ন ইনজেকশন দিয়ে সব সত্য কথা ঠিক বের করে নেবে সাইকো ফাইটাররা। সাব্বিরের গাড়িটা পাহাড়ের গিরিখাতের থেকে মাত্র মিটার 50 দূরে হবে। সাব্বির চোখ দুটো বন্ধ করে নিল আর মনে মনে আল্লাহকে স্মরণ করে নিল, সেই সাথে ভাইয়া ভাবি, আর সেই সাথে নীলাঞ্জনাকে, মানে এয়ারপোর্টের মেয়েটিকে। মেয়েটির কি হয়েছিল সেটা আপনারা জানেন না, আশা করি পরবর্তীতে জানবেন। সাব্বির ভয়েস মেসেজ করে সারা পৃথিবীর মানুষের নিকট একটা মেসেজ পৌঁছে দিল, আর মেসেজটি হলো, সাইকো কোনো মানুষ না যে মরবে। সাইকো একটি ব্যাধি যেটি জন্ম নেয় কিছু মানুষ নামের জানোয়ারদের কারণে। আজ আমি মরছি না, যদিও মরি অমর হয়ে থাকব আপনাদের কাছে, গোটা পৃথিবীর কাছে। আর আমার শত্রুরা শান্তির নিঃশ্বাস ফেলো না, কারণ সাইকো কখনো মরবে না। এই মেসেজটির সেন্ড হওয়ার সাথে সাথে গাড়িটির টায়ারে একটা গুলি এসে লাগলো, যেগুলো ছোড়া হচ্ছিল পেছনের গাড়িগুলো থেকে। সাব্বির আর গাড়িটাকে নিজের আয়ত্তে রাখতে পারল না, ছেড়ে দিল সব, সরিয়ে নিল স্টিয়ারিং হুইল থেকে হাত। গাড়িটা পাহাড়ের উঁচু ডিপি থেকে জাম্প করার মতো পাহাড়ের পাদদেশে পতিত হতে লাগলো। সাইকো ফাইটাররা ওখানে এসে এই জিনিসটা একেবারেই আশা করেনি। ওনারা গাড়ি থেকে নেমে নিচে তাকাতেই দেখতে পেলেন গাড়িটা দুমড়ে মুচড়ে নিচে পড়ে আগুন জ্বলতে জ্বলতে পড়ছে, তো পড়ছেই, যেন কোনো শেষ নেই। এটা দেখে ব্রুস প্রচণ্ড রেগে বলে উঠল, শিট ম্যান, আমরা আজকে আবার সাইকোকে মিস করলাম, আর জীবনেও পাবো না সাইকোকে। স্যার, আমাদের এভাবে হঠাৎ করে এভাবে আক্রমণ করা ঠিক হয়নি। প্ল্যান করে সব কিছু করা উচিত ছিল, কারণ আমরা ভুলেই গিয়েছিলাম সে অন্য কোনো সাধারণ অপরাধীর মতো না। এ হলো সাইকো দ্য কিলার, যার রক্তের কণিকাতে একটা করে ছোট ব্রেন বিদ্যমান। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, কিন্তু সাইকোর মার্ডারের একটা রিপোর্ট তো বানাতে পারি এখন। সেটা কিভাবে স্যার? আমরা তো সাইকোর ব্যাপারে আগামাথা কোনো কিছুই জানি না। কি তার আসল নাম, কি তার ঠিকানা, এমনি সে কোন এলাকায় থাকে সেটাও তো জানি না। এমনকি সে যে দেশের কোনো বাসিন্দা কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। সেটা ঠিক, কিন্তু এটা বললে কেন যে সে দেশের বাসিন্দা না? না মানে স্যার, এত ব্রিলিয়েন্ট একটা মাইন্ড, প্লাস না বিশ্বের নাম্বার 1 হ্যাকারের ছেলে কি বাংলাদেশে জন্ম নিতে পারে? শামসুল, তুমি ভুলে যেও না যে তোমার বাবা একজন বাংলাদেশি, আর বাংলাদেশি বলে কারোর এত ট্যালেন্ট থাকতে পারে না। এটা কোনো বইয়ে লেখা আছে। আসলে কি স্যার শামসুল? আর বলতে হবে না, আমি একজন ফরেনার হয়েও তোমার মতো রাজাকার না। এখন যাও, আর দ্রুত ওই গাড়ি থেকে সাইকোর বডি উদ্ধার করো। ইয়েস স্যার। এই বলে শামসুল টিম নিয়ে বেরিয়ে পড়ল পাহাড়ের পাদদেশে সাইকোর খোঁজে। এইদিকে অনেক কয়েক ঘন্টা পরেও শামসুল হাবিব কোনো রিপোর্ট পাঠাচ্ছে না ব্রুসকে। ব্রুস এবার অনেকটা চিন্তিত হয়ে গেল, কারণ এতটা সময় তো লাগার কথা না। বাধ্য হয়ে ব্রুস কল লাগায় শামসুল হাবিবকে। ফোন বাজছে কিন্তু কেউ ধরছে না, বাজছে কিন্তু কেউ ধরছে না। ব্রুস আবার কল লাগায়, এবার শামসুল ধরে ফেলে আর কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, স্যার, ঘটনা তো একেবারে মাথায় বাস ফালার মতো। কেন, কি হয়েছে? স্যার, ফরেনসিক টিম নিয়ে অনেকক্ষণ ধরে গাড়িটার ভিতরে তল্লাশি করলাম, কিন্তু কিছুই পেলাম না, এমনকি বডিটাও পেলাম না। বডিটা কোথায় যাবে, আর গাড়িটা কোথায় পেয়েছো? গাড়িটা এখানকার এক ঝর্ণার কাছে পেয়েছি, একটুর জন্য ঝর্ণার পানিতে পড়েনি, নয়তো গাড়িটাও পেতাম না। খুঁজে দেখো, হয়তো ঝর্ণার পানির সাথে ভেসে গেছে বডিটা। সেটাই দেখছি স্যার। অন্যদিকে সারা দুনিয়ায় সাইকোর শেষ মেসেজটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সবাই সাইকোর এই মেসেজটা নিয়ে অনেক উত্তেজিত, আর সাইকো কেন এমন মেসেজ দিল সেটাও সাইকোর ফ্যান আর শত্রুদের কাছে এখনো ধোঁয়াশা।
কিন্তু ততক্ষণ ধোঁয়াশা ছিল যতক্ষণ পর্যন্ত সাইকো ফাইটাররা টিভিতে সংবাদ মাধ্যমে সাইকোর মৃত্যুর সংবাদটা অ্যানাউন্স করলো। সাইকোর ফ্যানরা যেন অনেক বড় শক খেয়েছে। সাইকো খনি হলেও সাধারণ মানুষের কাছে সুপারস্টার। অন্যদিকে সাব্বিরের জ্ঞান ফিরল মাত্র। সাব্বির চারদিকে তাকিয়ে নিজেকে একটা জঙ্গলে আবিষ্কার করলো। সাব্বির মনে করার চেষ্টা করলো সবটা, কিন্তু সাব্বিরের তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওই পাহাড় থেকে পড়ার পর যে কেউ মারা যাবে, তাহলে সাব্বির এখনো কিভাবে বেঁচে আছে সেটা সাব্বির এখনো ভাবছে। আর সাব্বির নিজের হাত পায়ের দিকে তাকিয়ে বুঝতে পারলো যে একটাও ক্ষত নেই, আর সারা শরীরে একটুও ব্যথা পাওয়ার কোনো অ্যাক্সিডেন্টের চিহ্নটুকুও নেই। সাব্বির হাঁটতে হাঁটতে অনেক দূর এগোলো। পকেটে হাত দিয়ে নিজের মিনি কম্পিউটারটা বের করলো, কিন্তু কোনো সিগন্যাল পাওয়া যাচ্ছে না, কোনো স্যাটেলাইটের। এটা দেখে সাব্বির অবাক না হয়ে পারল না, কারণ পৃথিবীর যে কোনো জায়গা থেকে স্যাটেলাইটের সিগন্যাল পাওয়া যায়, হোক সেটা ঘন জঙ্গল বা সমুদ্রের কোনো দ্বীপ। সাব্বির ভাবতে লাগলো যে কোথায় এসে পড়লাম, এখানে তো এই জঙ্গল আমাকে মেরে ফেলবে, কিন্তু আমি এখানে এলাম কি করে? আমি যেখানে অ্যাক্সিডেন্ট করেছিলাম পাহাড়ে, সেখানে তো কোনো জঙ্গল নেই, আর জঙ্গল থাকলেও তা এত ঘন নয়। আশেপাশে লোকালয় নিশ্চয়ই ভাবে ছিল, তাহলে আমি কোথায় আসলাম? আমি একা ওই অবস্থায় তো এখানে কোনোদিনও আসতে পারতাম না, তাহলে কি কেউ আমাকে নিয়ে এসেছে এখানে? সাব্বির যেই এই কথাগুলো ভাবছে, তখনই নিজের হাতে কারো ঠোঁটের লিপস্টিকের দাগের মতো কিছু দেখলো, আর মনে মনে বলছে, আরে ভাই, এই জঙ্গলে অন্তত আমাকে ছাড় দাও। এখানেও সেই চুমাচুমির কারবার শুরু করে দিয়েছো। ছাড় দিতে পারি এক শর্তে। হঠাৎ এই কথাটা শুনে সাব্বির চারদিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। কে কে এখানে? সামনে এসো বলো। সাব্বির পকেটে থাকা রিভলভারটা বের করলো এবং লোড করে আশেপাশে তাক করতে লাগলো। হঠাৎ আবার সেই কণ্ঠটা ভেসে এলো, আমাকে খুঁজে লাভ নেই, আমি ইচ্ছা না করলে এই জীবনেও আমাকে দেখতে পাবে না। এইবার সাব্বিরের মনে ভয় কাজ করতে শুরু করলো। সাইকো যতই কিলার মাইন্ডের হোক না কেন, এইরকম একটা পরিস্থিতিতে ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নেই। অতঃপর সাব্বির বলে উঠল, আরে কে তুমি, আর কেন আমাকে ফলো করছো? নিজের ভালো চাও তো পালাও এখনই। আমার পরিচয় জানতে পারলে এখনই জামা কাপড় খুলে দৌড়াবে। আমি দৌড়াবো না, তুমি আমাকে দেখলে দৌড়াবে। তুমি জানো আমি কে? হ্যাঁ, আমি জানি তুমি সাইকো। তো তোমার ভয় করছে না? একটা মেয়ে মানুষ হয়ে আমার সাথে এই জঙ্গলে এভাবে কথা বলছো? তুমি সারা দুনিয়ার কাছে একজন খুনি হতে পারো, কিন্তু তোমারও মন আছে যেটাতে নেই কোনো দূষণ, তাই আমি তোমাকে ভয় পাই না। সাব্বির মেলি আওয়াজটা শুনতে পাচ্ছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। সাব্বির মেয়েটির সাথে কথা বলছে আর খুঁজছে। এই মেয়ে তুমি? এই মেয়ে কে তুমি, আর তুমি কোথায়? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কেন? দেখো, আমার সাথে ফাইজলামি করলে কিন্তু তোমার খবর আছে। আমার খবর করবে তুমি? দেখি কেমন পারো। এই বলে যেই আওয়াজে অধিকারিণী সাব্বিরের সামনে এসে দাঁড়ালো, থুক্কু ভাসতে লাগলো। সাব্বির কি বলবে ভেবে পাচ্ছে না, কারণ এই মেয়ে নাকি অন্য কিছু চেহারা সহ সারা শরীর নুনের মতো ঝকঝক করছে, আর মেয়েটি সাদা গ্রাউন্ড পরা, আর পিছনে দুটো সাদা ডানা। এর মানে তুমি মানুষ না। এই বলে সাব্বির মাটিতে লুটিয়ে পড়ল। সাইকোর হাওয়া বেরিয়ে গেছে। সাব্বিরের যখন জ্ঞান ফিরল, তখন কারো চেহারা নিজের উপর অনুভব করলো, যেন কেউ তাকিয়ে আছে উবু হয়ে। তাহলে তুমি? এই মেয়ে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আরে ভাই, তুমি তো মেয়েই না। আল্লাহ মাবুদ জানে তুমি কি জিনিস। এই ছেলে বেশি কথা বললে ঘাড় মোটকে দেব। কি? তুমি জানো আমি কে? দিব্যি জানি। আর তুমি যতগুলো মার্ডার করেছো সব আমার ইশারায় করেছো। আমি বলেছি তাই তুমি করেছো। তুমি যখন লাশগুলোকে কাটতে, তখন আমি সাইডে বসে বসে দেখতাম। কি? আমি ঠিক বুঝলাম না, বুঝিয়ে বলো। আমি তোমার ইশারায় মার্ডার কেন করতে যাব? আমি পাপি টাপি খারাপ লোকদের শাস্তি দিয়েছি, এতটুকুই। এখানে তোমার ইচ্ছা প্রসঙ্গ কোথা থেকে আসলো? বুঝতে পারবে, আগে আমাকে বলতে দাও। পুরোটা বুঝতে গেলে তোমাকে আরও 15 বছর আগে যেতে হবে, মানে ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমি বলছি, তুমি শোনো। আর আমার নাম হলো আমিরা। সাব্বির, তুমি জানো তোমার বাবা মায়ের আসল পরিচয়? হ্যাঁ, এটা জানি যে আব্বু একজন কেমিস্ট ছিলেন, আর আম্মুও হালকা পাতলা জানতেন। না, তুমি ভুল জানো।
তোমার আব্বু আর আম্মু রাশিয়ার দুজন নামকরা জেনেটিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, আর তোমার আব্বু ছিলেন একজন হাফ ব্লাডেড, মানে অর্ধেক মানুষ আর অর্ধেক এঞ্জেল। কারণ তোমার দাদাও একজন এঞ্জেল ছিলেন আমার মতো। আর আমার আব্বু আর তোমার আব্বু ছোটবেলা থেকেই বন্ধু ছিল, তাই ওনারা ওনাদের বন্ধুত্বকে আত্মীয়তায় পরিণত করার জন্য ছোটবেলায় আমাদের বিয়ে দিয়ে দেন। তখন আমি সব কিছুই বুঝতাম, কিন্তু তুমি ললিপপ ছাড়া কিছুই চিনতে না, নিজের বউকে তো দূরের কথা। হি আহারে কষ্ট রে, টুরু কষ্ট। বেশি হাসলে কানের 2 আঙ্গুল নিচে একটা মারবো। আমি সিরিয়াস কথা বলছি। আর উনি দাঁত সবগুলো বের করে হাসছেন। আচ্ছা আর কিছু বলবো না, তোমারে তো আর বিশ্বাস নাই। তো যা বলছিলাম, তোমার আব্বু আম্মু অনেক ভালো সায়েন্টিস্ট ছিলেন, আর ওনারা কোনো দুর্ঘটনায় মারা যাননি, ওনাদের হত্যা করা হয়েছিল। কি? কারা মেরেছে শুধু নাম বলো। একবারে এক একটা করে এমনভাবে মারবো যেন মৃত্যুও ওদের দেখে ভয় পায়। সাব্বির, শান্ত হও, রেগে গিয়ে লাভ নেই, কারণ কেউই বেঁচে নেই। সবাইকে তুমি মেরে দিয়েছো, মানে আমি তোমাকে দিয়ে তাদের মারিয়েছি। কি? হ্যাঁ, তুমি এতদিন যাদের যাদের মেরেছো সবাই আমার বাবা মায়ের মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে দায়ী ছিল। কিন্তু ওনারা আমার বাবা মাকে কেন মারলো? কি দোষ ছিল তাদের? তাহলে শোনো, তোমার বাবা মায়ের কোনো দোষ ছিল না, দোষ তো তাদের ছিল, কারণ তারা সবাই জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারের খারাপ ব্যবহার করে বিভিন্ন মানুষ আর পশুকে নিয়ে আলাদা প্রাণী বানাতো। আর এইটাই শেষ না, একজনকে কিভাবে যেন ধরে ফেলে আর তাকে মেরেও ফেলে। মেরে ফেলার পর ওই এঞ্জেলের পাশ থেকে তারা বিভিন্ন স্যাম্পল কালেক্ট করে আমাদের মতো হতে চেয়েছিল, কিন্তু তারা জানতো না যে তোমার বাবাও একজন এঞ্জেল। তাই তারা ওই স্যাম্পলগুলোকে তোমার বাবার কাছে টেস্ট করার জন্য পাঠায়, আর তোমার আব্বু সেটা ধরে ফেলে আর তাদেরকে মানা করে দেয়। আর এটাও বলে দেয় যে ওরা যে বেআইনি পদ্ধতি অবলম্বন করে ক্লোনিং করার চেষ্টা করছে সেটা সবাইকে জানিয়ে দিবে। তাই ওই দিন ল্যাবে আগুন লাগিয়ে দেয়, আর আমি অনেকক্ষণ পর সেটা জানতে পারি। আর সেখানে গিয়ে দেখি তোমার আব্বু আর আম্মু মারা গেছে, আর তুমি এক সাইডে বেহুশ হয়ে পড়ে আছো। আমি তখন অনেক ছোট ছিলাম, তবুও অনেক কষ্ট করে তোমাকে উদ্ধার করি। এর মানে তুমি আমার জীবন বাঁচিয়েছো? তোমার জীবন বাঁচাইনি, আমার স্বামীর জীবন বাঁচিয়েছি। তুমি তো আমার স্ত্রী, তাই না? হ্যাঁ অবশ্যই, কোনো সন্দেহ আছে? তাহলে আমাকে না জানিয়ে প্রতিদিন আমায় কিস করে যেতে কেন? সেটা তোমাকে বলবো কেন? আমার স্বামীকে আমি চুমু দেই, জড়িয়ে দেই, আদর করি, সেটা আমার ব্যাপার। আইসে স্বামী স্বামী করতে। আমিরা, আমাদের দুনিয়ার খবর কি এখন? সবাই জানে যে সাইকো মানে তুমি মারা গেছো। ও, তাহলে তো বাড়িতে যাওয়াই যায়। যাওয়া যায়, কিন্তু আমাকে রেখে যেতে পারবে না, গেলে আমাকে নিয়ে যেতে হবে। আরে বাচ্চাদের মতো কাঁদে কেন? আমি তোমাকে নিয়েই যাব। আগে গাছ থেকে নামো আর মানুষের মতো হও। সাব্বিরের কথা মতো আমিরা গাছ থেকে নেমে যায় আর নিজের পাখাগুলো ভেতরে ঢুকিয়ে নেয়। অতঃপর আমিরা বলে, এখন ঠিক আছে? ঠিক আছে। তো বাড়িতে যাবে কিভাবে, হেঁটে না উড়ে? তোমার মতো পরিবউ থাকতে কি হেঁটে যাওয়া যায়? চলো উড়ে উড়ে। জো হুকুম করে স্বামী। খালি স্বামী স্বামী করো আর 3 মাইল দূরে দাঁড়িয়ে থাকো। বুঝি না, তুমি আমার বউ নাকি অন্য কারোর? ও, তার মানে এই ব্যাপার। এই বলে আমিরা সাব্বিরের একেবারে সামনে এসে দাঁড়ায়, যেন একজনের নিঃশ্বাস আরেকজন শুনতে পাচ্ছে। এটা দেখে সাব্বির বলে ওঠে, এভাবে কাছে এসো না, খারাপ কিছু হয়ে যাব। খারাপ কি হবে? তুমি আমার স্বামী, আমি তোমার বউ, যা হবে ভালোই হবে। ওমা, তাই নাকি? আগে বাড়ি যাই, তারপর দেখাবো মজা। ওকে। আচ্ছা দেখা যাবে, এখন বাসায় চলো। আমিরা সাব্বিরকে জড়িয়ে ধরলো আর উড়ে উড়ে যেতে লাগলো সাব্বিরের বাসার সামনে। বাড়ির বেল বাজাচ্ছে সাব্বির। কে আসলো এখন আবার? দরজা খুলে, আরে সাব্বির, কোথায় ছিলে এতদিন? আমি তো ভাবলাম কোথায় উড়ে গেছো। মানে? এই আপু, তুই ঢং করা বাদ দে, আমাদের ভেতরে ঢুকতে দে। আমিরার কথা শুনে সাব্বির বেকুব হয়ে গেল আর বলল, আপু মানে? এই আমিরা, উনি তোমার আপু হয় নাকি? ও সরি, গলতি সে মিস্টেক হয়ে গেছে। তোমাকে বলতে ভুলে গেছি যে তোমার ভাবি আমার বড় বোন হয়।
আসলেই, কিন্তু ভাবি তুমি আমাকে কোনোদিন এসব বলনি কেন? কিভাবে বলবো? আর বললেই তুমি বিশ্বাস করে নিতে? সেটাও ঠিক। এই আপু সর, ভেতরে ঢুকতে দে, বাইরে পুলিশ ওকে খুঁজছে। কেন খুঁজবে? কেউ কি চেনে নাকি সাব্বিরকে? সবাই চেনে সাইকোকে, আর সাইকো মারা গেছে, তাই খোঁজাখুঁজির কিছু নেই, চিল মারো। তোমাদের সব কথা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাবি, তোমরা তলে তলে এত কিছু, আর আমি কিছুই জানি না। জানোই তো কি হয়েছে, আমরা তো জানতাম, আর এখন তুমিও জানো, কিন্তু তোমার ভাই জানে না, আর কোনোদিন জানবেও না। আচ্ছা ভাবি, বাদ দাও। এই যে আমার বউ আমিরা, তুমি তো জানোই, আর কি বলবো। আমি ভেতরে গেলাম, আমি প্রচুর ক্লান্ত, আর ভাইয়াকে কিভাবে ম্যানেজ করবা এটা তোমার ব্যাপার। কোথায় যাব? ওপরের তলায় যাচ্ছি, তোমার যেতে মনে চাইলে তুমিও আসো। এই সাব্বির, আমাকে রেখেই চলে যাবা? আমি যাব না, এটা কোনো কথা? আমি ওপরে ঘুমাতে গেলাম, আর আমিরাও আমার সাথে। আমি বিছানায় পড়তেই ঘুমিয়ে গেলাম। অন্যদিকে শামসুল, ব্যাপারটা আমার মাথায় ঢুকছে না, সাইকো কোথায় গেল? স্যার, এটা তো সারা দুনিয়ার মানুষের কথা, সবাই সাইকো লাশ দেখতে চাইছে, কিন্তু সাইকোকে আমরা কোথায় পাবো? সাইকো মারা গেছে এটা আমরা জানি, কিন্তু লাশ ছাড়া কিভাবে প্রুফ করব? একটা কাজ করো, একটা বেওয়ারিশ লাশ এনে পুড়িয়ে সবাইকে দেখিয়ে দাও। এত প্রেশার আর মাথায় যাচ্ছে না। ওকে স্যার। এই ঘটনার 3 বছর পর সাব্বির এখন একটা সফটওয়্যার কোম্পানির মালিক, আর আমিরা এক বাচ্চার মা, মানে সাব্বিরের একটা ছেলে হয়েছে, আর তার নাম রাখা হয়েছে আহিল। অন্যদিকে আজকে সাইবার ওয়ার্ল্ডে একটি মেসেজ আবার সবাইকে ভাবাচ্ছে। সেটি হলো সাইকো কোনো মানুষ না যে মরবে, সাইকো একটা চিন্তাভাবনা যার কোনো মৃত্যু নেই। সমাপ্ত। গল্পটি কেমন হয়েছে জানে না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলেই বলবেন, খারাপ লাগলেও বলবেন। আর সবাই সাব্বির আর আমিরার জন্য দোয়া করবেন। আর এইরকম ভালোবাসার গল্প পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে পরবর্তী গল্প ছাড়ার পরে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে পরে এইরকম কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফিজ।